যে তাদেরকে রোহিঙ্গাদেরকে যে আমরা দোষারোপ করি যে আসলে ওরা অনেক খারাপ কাজ করে, অনেক বোমাবাজি করে বা মাদকের সাথে বিভিন্ন জড়িত। তো এই বিষয়ে যে তারা আসলে কতটা দায়ী, পুলিৎজার পুরস্কার পেয়েছে একটা ছবি আমাদের বাংলাদেশের পনির হোসেনের তোলা ছবি, যেটা বোধহয় জানুয়ারি বা ফেব্রুয়ারি 18 দিকে পুরস্কারটা ঘোষণা হয়। একটা মহিলা তার হাতের ভিতরে 6 মাসের বাচ্চা আনতে আনতে হেঁটে আস্তে আস্তে এখানে এসে মুখের কাছে তুলে দেখে যে বাচ্চাটা মারা গেছে। যখন বাবা মা বড় হয়ে যায় আমরা কেন জানি ওই জায়গাটা, বাবা মার জায়গাটা, তাদের যে শ্রদ্ধার জায়গাটা, তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমাদের সমাজে, কেন জানি ওই জায়গাটা আমরা দিতে পারি না। আমরা হয়তো আজকের দুনিয়ায় যে দেখেন ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিচ্ছি যে আসলে, এবং আমরা এই জগৎ অতিবাহিত করছি, আমাদের এই জীবনের আসলে অর্থ কি? আমাদের সিএদের কমিউনিটিতে আমাকে বাই নেমে অনেকে চিনে না, বাট হিমালয় পেরিয়ে নামে চিনে, বইটির নামে চিনে। আচ্ছা আচ্ছা, যে আমাদের সিএ কমিউনিটির ভেতরে এবং ইভেন স্টুডেন্ট বা যারা আছে, আচ্ছা আমার নাম বললে হচ্ছে ওই হিমালয় পেরিয়ে। মাঝে মাঝে এরকম চিত্র নেটেও দেখবেন 5-7 জন বন্ধু ওয়ালের উপরে বসে আছে, প্রত্যেকের হাতে মোবাইল। আবার অনেক ফাংশনে গিয়েও দেখবেন, আমরা নিজেরাও করি মিটিংয়ে, সবাই দেখবেন যে হোয়াটসঅ্যাপে, কেউ ফেসবুকে মেসেজ দিচ্ছে। আসি বাস্তবে, অথচ আসি অন্য জগতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2 এ। প্রিয় দর্শক, আপনারা সকলে কিন্তু জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের লেখক জীবন সম্পর্কে, তার লেখা বইগুলো সম্পর্কে এবং তার চিন্তা ভাবনাগুলো সম্পর্কে। এবং সেই সুবাদে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি বর্তমান সময়ের অন্যতম একজন কথা সাহিত্যিক সিরাজুল ইসলাম এফসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার বইগুলো নিয়ে অনেক কিছু জানার আছে। আপনার বইগুলোর প্রতিটি বই ধরে ধরে আমরা আজকে আলাপ করব এবং আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমা রয়ে গেছে। যেহেতু বসা হচ্ছিল না, মানে বসা হবে হবে করে আর হচ্ছিল না, সময় মিলছিল না দুজনেরই, অবশেষে বসা হলো এবং বেশ ভালোই লাগছে এইভাবে। জি, আমারও অনেক ভালো লাগছে। আসলে গত বছর থেকে বসি বসি করে বসা হচ্ছিল না, এটা দীর্ঘ একটা সময় চলে গেছে, তো খুব ভালো লাগবে আজকে আমরা আলাপ করব আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে সাথে যেহেতু আপনি সময় দিচ্ছেন সেজন্য। আর শুরুতেই আপনার মানে খুব দারুণ একটি বই নিয়ে আমি আলাপটা আজকে শুরু করছি, খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই টাচি। যে বিষয় সেটা হচ্ছে আমাদের জীবন, আমাদের মা। প্রত্যেকের কাছে তাদের মা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই মাকে নিয়ে আপনি লিখেছেন। প্রথমেই আমি একটু পাঠকদেরকে এটি একটু দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের প্রচ্ছদটি। তো এই বইটি নিয়ে আজকে আমরা আলাপ শুরু করি। লেখকের কাছ থেকে জানি এই বইটির গল্পটা ঠিক কিভাবে এগিয়েছে। বইটির গল্পটি গিয়েছে আসলে, মা তো আমরা জানি মা একটা আবেগীয় মহিরু, একটা আবেগের জায়গা। সবার জীবনে আমরা মা বললে, মা শব্দটি শুনলেই আমাদের ভিতর থেকে একটা ভালো লাগা, একটা শ্রদ্ধাবোধ, একটা সম্মান আসে। সেই জায়গা থেকে আমি আসলে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে মাকে নিয়ে। আমরা জানেন যে আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত 2টি মা আছে, একটা হচ্ছে আনিসুল হকের মা, আর একটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা। তো 2টি হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা বিদেশি পটভূমিতে, একটা বিপ্লবের পটভূমিতে লেখা, এবং আমাদের আনিসুল হকের মা লেখা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শহীদ আজাদের গল্প নিয়ে। তো দুটোই হচ্ছে যুদ্ধ এবং বিপ্লবের কাহিনী। তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশের, আমাদের সাধারণ প্রেক্ষাপটে, যে আপনার মা আমার মা, আমি স্লোগানে এটা বলেছি যে বইটি আপনার গল্প, আমার গল্প, আমাদের সবার গল্প, আমাদের সমাজের গল্প। বইটি পড়লে কোনো না কোনো জায়গায় আপনি নিজেকে খুঁজে পাবেন। তো এটিতে আমি বলতে চেয়েছি যে আমাদের সাধারণ মধ্যবিত্ত একজন মায়ের গল্প, যেটাতে আপনি পড়লে কোথাও না কোথাও পাবেন, আচ্ছা এটা তো আমার জীবনের সাথে এরকম মিলে গেছে। এটি আমি তুলে আনতে চেয়েছি যে আমাদের সমাজের একজন মধ্যবিত্ত সাধারণ মায়ের গল্প। বাহ, দারুণ একটি বিষয় যে আসলে এই যে আমাদের সমাজে যে মায়েদের মানে চরিত্রগুলো বেশি দেখা যায়, সেই মায়েদের নিয়ে গল্প আসলে খুব কমই লেখা হয়। গান কবিতা অনেক আছে, কিন্তু মানে সরাসরি উপন্যাস, একটা গল্প, একটা দৃশ্যপটকে তুলে ধরা, একটা
একটা চিত্রকে তুলে ধরা, জীবনকে তুলে ধরা, সেটা খুব কমই দেখা যায়। তো সেই বিষয়টি নিয়ে আপনি কাজ করেছেন, আপনি লিখেছেন, খুব দারুণ একটি বই আমরা দেখতে পাচ্ছি। তো এটা ভেবেই ভালো লাগছে। গল্পটা ঠিক কিভাবে এগিয়েছে যদি শুরু থেকেই বলেন। গল্পটা যদি শুরু থেকে বলি, একজন মায়ের ছোটবেলায় স্বাধীনতা উত্তর 60-র দশকে, তখন মা যখন ছোট থাকে তখন সে যৌথ পরিবারে বেড়ে ওঠা, এবং আগে জানতেন যে ছোটবেলায় বিয়ে হতো, ঠিক সেই রকম একটি বাস্তবতা নিয়ে মায়ের বিয়ে হয়ে যায় ছোটবেলায়। তারপরে সংসার, যৌথ পরিবারে মানুষ কিভাবে দেবর জায়েদের সাথে মিলেমিশে যে একটা যৌথ পরিবারে বেড়ে ওঠা এবং সন্তান সন্ততি গ্রামীণ পরিবেশে মানুষ করা, সেখান থেকে মায়ের জন্য চ্যালেঞ্জ চলে আসে যে তাদের একটা নতুন বাড়িতে শিফট হইতে হয়। আচ্ছা, শিফট হইতে হলে নতুন বাড়িতে এসে নতুন পরিবেশে সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে যে মায়ের জীবনটাকে আস্তে আস্তে কিভাবে গড়ে তুলতে হবে, সাথে 9টা ছেলে মেয়ে থাকে, তাদেরকে আস্তে আস্তে কিভাবে বড় করে তুলতে হবে এবং প্রত্যেকের যে জীবন গঠনে কিভাবে ভূমিকা রাখতে হবে, এইভাবে কাহিনীর গতি আস্তে আস্তে এগিয়েছে। তবে বাস্তবতা তো আমরা সবাই জানি আসলে অনেক কঠিন। দেখা যাচ্ছে যে বাবা মা খুব সুন্দর করে সন্তান সন্ততিকে ছোটবেলা থেকে লালন পালন করে, কিন্তু যখন বাবা মা বড় হয়ে যায়, আমরা কেন জানি ওই জায়গাটা, বাবা মার জায়গাটা, তাদের যে শ্রদ্ধার জায়গাটা, তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমাদের সমাজে, কেন জানি ওই জায়গাটা আমরা দিতে পারি না, তাদের ওই রেসপেক্টটুকু বা সম্মানটুকু দিতে পারি না। হয়তো সবাই না, অধিকাংশই হয়তো দেয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বাবা মা বিরুদ্ধ অবস্থায় এসে অবহেলিত হয়। তো সেই রকম একটা চিত্রও বইটিতে উঠে এসেছে যে মায়ের অসুস্থতা হয়ে যায়, এবং করোনার সময় আপনারা জানেন যে ডাক্তার বা অনেক হাসপাতাল বন্ধ থাকে, যাতায়াত ব্যবস্থাও বন্ধ থাকে। তো ওই রকম একটা সময় মায়ে খুব অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে একটা রেকটাম ক্যান্সারে আক্রান্ত হয়। তখন তার একটা ছেলে যে ঢাকা শহরে থাকে, সোহাম নামে ছেলেটি, সে তাকে শুধুমাত্র দেখাশোনা করে, বাট অন্য ছেলে মেয়েরা থাকলেও দেখা যায় যে সবাইকে পাশে পাওয়া যায় না। এই যে বাস্তবতা, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত আর অন্যদিকে ব্যস্ত, কিন্তু দেখা যাচ্ছে মাকে সবাই বলছে কিন্তু ওইভাবে টেক কেয়ার কেউ করছে না। এটাও কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজের আরেকটি প্রেক্ষাপট হয়ে ওঠে। তো ওই রকম একটা প্রেক্ষাপট নিয়ে এটি একটি বাস্তব গল্পের উপরে লেখা। যদিও এর শেষে মা হচ্ছে ওই রোগ থেকে মুক্ত হয়ে সুন্দর জীবন যাপন করে এবং ছেলেটাকে দেখে, তবে কেউ সবাই না দেখলেও কেউ কেউ দেখে। এটাই ওই ছেলেটা ছিল। হ্যাঁ, আর বাকিটা পড়লে তো মানে বাকিটা জানতে হলে অবশ্যই দর্শককে, পাঠককে বইটি সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তারপর বাকি গল্পটা সম্পর্কে জানতে হবে। ধন্যবাদ। এবং এরপরে আমরা আপনার হিমালয় পেরিয়ে এই বইটি সম্পর্কে জানতে চাই, এবং বইটির মাধ্যমে আসলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন সেটি নিয়ে। এটি হিমালয় পেরিয়ে বইটি দেখলে আসলে মনে হতে পারে এটি একটি ভ্রমণ কাহিনী, কিন্তু আসলে না। বইটির প্রচ্ছদ দেখছেন যে হিমালয় পর্বতের একটা ছবি দেয়া। তো এটি বাংলাদেশের প্রথম উপন্যাস, একেবারে মৌলিক প্রথম উপন্যাস, সিএদের জীবন নিয়ে লেখা। সিএ মানে আপনারা জানেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসলে পেশাটাকে সবাই ওইভাবে অতটা ফোকাস না, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার মতো। তো এই পেশাটাকে নিয়ে বাংলা সাহিত্যে আসলে কোনো লেখা ছিল না। তো আমি আমার জীবন থেকে প্লাস হচ্ছে আমাদের পাশাপাশি, আমি যেহেতু নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো এইটার ভিতরে ঢুকে খুব ডিপলি দেখেছি যে কিভাবে সিএ হওয়া যায়। তো একজন সিএ ছাত্রের জীবনের গল্প মূলত এটা, যে ওই ছাত্রটি যখন হচ্ছে সিএতে আসে, সিএ ফার্মে ঢুকতে হয়, ঢুকতে গেলে তাকে তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে কিভাবে চড়াই উতরাই পার হয়ে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হয়, এই বাধাটা পার হইতে হয়। এই বাধাটাকে আমি তুলনা করেছি হিমালয়ের সাথে, যে একটা হিমালয়ের সমান বাধা, একটা চ্যালেঞ্জ নিয়ে তাকে সামনের দিকে এগিয়ে যাইতে হয়। এই জন্য বইটির নাম হচ্ছে হিমালয় পেরিয়ে। আসলে হিমালয় বলতে বোঝানো হচ্ছে যে সিইও হওয়ার যে ক্যারিয়ারটা সেটিকে, এবং সেই পেরিয়ে যাওয়া মানে বিজয় করাটা হচ্ছে কি সিইও হওয়াটা। রাইট। দারুণ একটি বিষয় মনে হলো আমার কাছে, খুব ভালো লাগছে যে এই ধরনের বই আসলে হতে পারে, যেটা খুব একটা শোনা যায় না, যে এই ধরনের মানে স্টোরি বেসড, মানে রিয়েল লাইফ স্টোরি বেসড কোনো একটা মানে বিষয়কে তুলে কেন্দ্র করে গল্প উঠে আসা। এবং আপনার কিন্তু আরেকটি বই আছে, কিভাবে
চার্টার্ড সিএ যদি হতে চান, সিএ যদি হতে চান, রাইট, সেই বইটি সম্পর্কে যদি বলতেন। সেটি তো একটি মানে নন ফিকশন বই। হ্যাঁ, আমি এটি বলার পরে ওইটিতে আসব। এই বইটি মূলত আমি যেটা লিখেছি হিমালয় পেরিয়ে, এটি একটি পরবর্তীতে আমি একটা সিরিজ করেছি। আচ্ছা, প্রথম বইটি হয়েছে যে ওই যে একটা বললাম যে একটা স্টুডেন্ট, সে হচ্ছে কিভাবে সিএ পাস করা পর্যন্ত একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে হিমালয় পেরিয়ে। এর পরবর্তীতে যখন ওই ছেলেটি পাস করলে তাকে মনে হয় যে সে হিমালয় পর্বতের শৃঙ্গে দাঁড়িয়ে আছে, তার জীবনের একটা আশা আকাঙ্ক্ষা পূরণ করে সে একটা সুন্দর জায়গায় চলে এসেছে। তার পরবর্তী দ্বিতীয় বইটি হচ্ছে হিমালয় পেরিয়ে নবদিগন্ত। তো যেহেতু আমি বলেছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বাংলাদেশে একটি বড় খুব ভালো একটা জায়গা জুড়ে আছে। আপনারা হয়তো জানেন যে অডিট, ট্যাক্স বা বিভিন্ন কোম্পানিগুলোকে করতে হয়, অডিট করতে হয়, নিরীক্ষা করতে হয়, যেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা করে থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টের সংখ্যা মাত্র 2200, তার ভিতরে হয়তো 400-500 মারা গেছেন। তো লাইভ যারা আছেন ধরেন 1500-1600। তো এর ভিতরেই সেই জন্য এটা হওয়া অনেক কঠিন, এবং পাস করার পরে ক্যারিয়ারটা খুব উজ্জ্বল হয়, খুব ভালো হয়। তো সেইটি আমি দেখিয়েছি যে হিমালয় পেরিয়ে নবদিগন্ত, সে পাস করার পরে তার জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এবং এর পরে আরেকটা বই লিখেছি, থার্ড বই, সেটি হচ্ছে অনন্ত আকাশে। এই বইটি আরো ইন্টারেস্টিং। এই বইটি ইন্টারেস্টিং কেমনে, যে এই গল্পের যে নায়ক সে রিহান, সে হচ্ছে যখন পাস করাটা তো বললাম, পাস করার পরে নবদিগন্ত, এরপরে সে একটা তার সারাদিন যে কি কাজ করে মাত্র একদিনের তার কার্যক্রম নিয়ে ওই বইটি, যে সে ঘুম থেকে ওঠে সকালবেলা ফজরে, উঠে এসা পর্যন্ত পুরো একটা দিনের গল্প। ওই বইটির নাম হচ্ছে অনন্ত আকাশে। মাত্র একদিনেই বইটি শেষ হয়। আপনারা হয়তো ওই যে সিনেমা দেখবেন, ওই যে অনিল কাপুরের একটা ইন্ডিয়ান সিনেমা হয় ওই রকম স্টাইলের আর কি, যে সে সকালে ঘুম থেকে উঠলো, উঠে অফিসে গেল, অফিসের পরে সে ব্যাংকারদের সাথে আলাপ করলো, ট্যাক্সের সাথে আলাপ করলো, মিটিং, মানে একটা ঘন্টা। আপনি যেমন সারাদিন কি করেন, ধরেন আপনার এই লাইফটাকে যদি আমি লিখি যে আপনি সকালে বের হন, কি করেন, এটার মানে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় একটা চ্যাপ্টার, রাত শেষ ওই বইটি শেষ। তো ওই বইটির নাম হচ্ছে অনন্ত আকাশে। এবং এর ফাঁকে ফাঁকে ওই বইটিতে মেসেজ ছিল যে অনন্ত আকাশে এইটা আমরা হয়তো আজকের দুনিয়ায় যে দেখেন ফেসবুক, লিঙ্কডইন, বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিচ্ছি যে আসলে, এবং আমরা এই জগৎ অতিবাহিত করছি, আমাদের এই জীবনের আসলে অর্থ কি হবে এর পরে, যে এখানে 20 বা 30 বা 50 বছর পরে কি হবে আমাদের এই সুন্দর সুন্দর ছবি বা ফেসবুকে যে আমরা যত ভালো ভালো প্রোফাইল দিচ্ছি, এক সময় কিন্তু এটা ভার্চুয়াল কবরস্থানে পরিণত হবে। আপনার 50 ইয়ার্স বা আপনি 100 ইয়ার্স দেখেন, আমরা কিন্তু কেউ থাকবো না। তো এই যে আমরা থাকবো না, তো আমাদের এই না থাকার পিছনে কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, এটার একটা মেসেজ আছে ওই বইটির মধ্যে, অনন্ত আকাশে। অনন্ত আকাশের বইটির মধ্যে আছে। আচ্ছা, বেশ, মানে একটা বিষয় কিন্তু আসলে চিন্তার, যে এই যে আপনি ভাবছেন আসলে একজন লেখক কেন আসলে দূরদৃষ্টি সম্পন্ন হন। এই যে আপনি ভাবছেন যে আগামী 30, 40, 50 বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া কি হবে, একটা মানে গোরস্থানের মতো রূপ, মানে আজকে আমরা যারা আছি তারা দেখবেন কেউ থাকবো না। তো এই সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকবে। মানে এই যে চিন্তাটা, এইটাই আসলে একজন লেখককে বাকি 5 জন মানুষের সাথে আলাদা করে তোলেন। খুবই দারুণ লাগলো ব্যাপারটা জেনে। আচ্ছা, আপনার ওই যে নন ফিকশন বইটি নিয়ে আলাপ হচ্ছিল, সেই সম্পর্কে যদি আমাদের। জি, হ্যাঁ, সিএ যদি হতে চান যেটি বলছিলেন, এটা বলতে গিয়ে ওটাতে চলে এসেছি আর কি। তো ওটিও হচ্ছে একটা খুব নন ফিকশন বই। বইটিতে গাইডলাইন দেয়া যে আসলে আমরা সিএ সম্পর্কে জানি, সিএ কিভাবে পড়তে হয়, কোথায় পড়তে হয়, কত টাকা লাগে, এবং পড়ার পরে মানুষ কেন সিএ পড়বে, সিএ পড়তে গেলে ধরেন আপনার ক্যারিয়ারের উদ্দেশ্যটা কি, সে কি হইতে পারবে। তার ভালো মানুষ তো আসলে ক্যারিয়ারের শুরু থেকে জানতে চায় যে আমি ডাক্তার হব, তার মানে কি আমি প্র্যাকটিস করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, দেখতে পারবো। তো সিএ হলে সে কি করতে পারবে, এই সমস্ত গাইডলাইন এবং কিভাবে পড়বে, কোথায় পড়বে, পুরো টপিকসগুলো কভার করে দিয়েছি। প্লাস ওখানে 3টি সেগমেন্টে ভাগ করা। তারপরে প্রথম হচ্ছে তার তথ্য, দ্বিতীয়টা হচ্ছে যে মোটিভেশন মূলক, যে কিভাবে তারা সিএটা পাস করতে পারবে, যেহেতু এটা কঠিন। সিএ আসলে ডেডিকেশন চায়, যে কেউ আমি এর পাশাপাশি একটা করব আবার ওটা করবো, এটা তো আসলে হয় না। এখানে খুব ভালো ডেডিকেশন লাগে, কারণ আপনার কোয়ালিটিটাকে নিজেকে ওই পর্যায়ে তুলতে হয়, তারপরে সিএ হওয়া যায়। তো তারপরে থার্ড চ্যাপ্টারটাকে আমি ভাগ করেছি যে দেশের 17 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জীবনী ওখানে তুলে ধরেছি, যে তারা সিএ পাস করে কি করছেন এবং তাদের ফিউচারটা কি ব্রাইট ফিউচার। কেউ ফার্ম দিয়েছেন, কেউ চাকরি করছেন, কেউ ভালো ভালো কর্পোরেটে লিড দিচ্ছেন, এটি তুলে ধরেছি এই 3টা ভাগে ভাগ করে।
বাহ। তো এই বইটি পড়লে আসলে বুঝতে পারবে যে সিএ কিভাবে পড়বে। অনেক আমাদের গার্ডিয়ানরা বুঝতে পারে না, যেহেতু এই ধরনের বই আগে ছিল না এবং ইনফরমেশন শুধু ওয়েবসাইট বা মানুষের কাছে পৌঁছেনি। এই জন্য আমি চেষ্টা করেছি আর কি যে সমাজের মানুষ যাতে জেনে বুঝে আমাদের গার্ডিয়ানরা সিদ্ধান্ত নিয়ে আসতে পারে যে সিএটা আসলে কি, কেন আমার সন্তানকে পড়াবো, এবং যে পড়বে সেও যেন বুঝে আসতে পারে। এই জন্য আর কি লেখা আমার। ভাই আপনি তো আসলে অনেকগুলো বই লিখেছেন, আপনার লেখা বইয়ের সংখ্যা খুব একটা কম না। 19 সেই 20তম বই আপনার মানে লেখা হয়েছে, অর্থাৎ বাবা বইটি, যেটি এবার বইমেলায় আসতে চলেছে। ইতিমধ্যে আপনি বইটির ব্যাপারে ফেসবুকে পাবলিশ করেছেন যে বইটি আসছে। তো এই যে আপনার লেখক হয়ে ওঠাটা, মানে আপনার শুরু করাটা এবং 20তম বই প্রকাশিত হওয়ার পর্যন্ত যে একটা দীর্ঘ সময়, একটা পরিক্রমা, একটা প্রচেষ্টা, একটা স্ট্রাগল, তো আপনার লেখক হয়ে ওঠার গল্পটা আমরা আজকে জানতে চাই এবং এখন পর্যন্ত আপনি কিভাবে এতগুলো দিন পার করলেন এবং এত বই লিখলেন। আসলে এই গল্পটা আমি কোনোদিন কোথাও বলিনি, তবে আজকে বলবো মনে হচ্ছে। তো আমার লেখক হয়ে ওঠার পিছনে আসলে একটা সুদীর্ঘ ইতিহাস আছে। আচ্ছা আচ্ছা। যেমন আপনি আমাদের খুব সমসাময়িক বা কারোর আসলে আমার মতো ইতিহাস আছে কিনা আমি জানি না, প্রত্যেকের গল্পই ডিফারেন্ট হয়। তো আমার গল্পটা, আমি 92-তে এসএসসি পাস করি। এসএসসি পাস করি, তারপরে আমি আসলে লেখালেখি করতাম। ওই সময় থেকে কবিতা লিখতাম, ছোট গল্প লিখতাম। লিখে আমি 2000-এর আগে আমার বইয়ের সংখ্যা 4-5টা থাকে। তো তখন আমি কিন্তু বই কোনো জায়গায় পুরো, আমি থাকতাম খুলনাতে এবং সাতক্ষীরা গ্রামের সাইডে, তখন প্রকাশ করার মতো এরকম সুযোগ বা তখন এরকম সোশ্যাল মিডিয়া ছিল না যে আমার আজকে যেমন সবাই আমরা সুযোগ পাচ্ছি, একটা কবিতা লিখলাম ফেসবুকে পোস্ট করে দিলাম, একটা লিখলাম সুন্দর পোস্ট করে দিলাম। তখন কিন্তু এই সময়টা ছিল না। না থাকার পরে 2000-এর আগে আমার প্রায় 5-6টা লেখা ছিল। থাকার পরে আমার প্রথম বই কিন্তু প্রকাশ পেয়েছে 2017 সালে। ও আচ্ছা। তার মানে আপনি যদি দেখেন, আপনি সেই 97 থেকে 2017 20 ইয়ার্স আমি লিখে গেছি, কিন্তু কখনো বই প্রকাশ হয়নি, পাবলিশ করিনি। তারপরে আমি সিএতে আসি 2000 সালে। আসার পরে 2010-এর দিকে সিএ পাস করি। তারপরেও গিয়ে কর্পোরেট লাইফে ব্যস্ত হয়ে পড়ি এবং টুকটাক লেখালেখি চলতে থাকে। তো আমার প্রথম বই বের হয় 2017 সালে। আপনি দীর্ঘদিন পর, যখন আমার হাতে অলরেডি 7টি পাণ্ডুলিপি ছিল। এবং তবে সবচেয়ে আমার একটা মন খারাপের বিষয় ছিল আমার প্রথম বই শিশির ভেজা পথ, যে বইটি আমি লিখেছিলাম এইডসের উপরে 97-এ, যখন গণসচেতনতা ছিল না, এইডসের উপরে ছিল না। এবং তারপরে আমি দেখলাম সেম আমার মতো এরকম কাহিনী নিয়ে সালমান খানের একটা ছবি আছে ফির মিলেঙ্গে, ওই ছবিটা রিলিজ হলো। আমি তখন দেখি আফসোস করলাম, সেই বইটা বেরোলো, আমার গল্পটা পুরানো হয়ে গেল, অথচ আমার থিমটা কিন্তু এরকম ছিল। তো যদিও তারপরেও আমার শিশির ভেজা পথ আমার প্রথম বই বের হলো, আমি ব্যাপক সাড়া পেয়েছি। তো এইটা ছিল আমার একটা স্ট্রাগলের গল্প, যে 20 বছর একটা পাণ্ডুলিপি লিখে ওয়েট করা, এটা আসলে অনেকেই আসলে বই প্রকাশই করে না এত গ্যাপ হলে। একটা সময় আপনি যে আসলে ধরে রেখেছেন, ধরে রেখেছি। এবং 17-র পরে যখন ওই যে আমার শুরুটা একটু, যেহেতু ওই জায়গায় দেরি হয়েছে, সেই সময় আমার হাতে অনেকগুলো পাণ্ডুলিপি ছিল। তো 5 থেকে 7টা পাণ্ডুলিপি ছিল। থাকার পরে আমি প্রথম বছর মেলাতেই 2017 সালে আমার 5টা বই বের করি। 17 সালের বই মেলাতেই 5টা বই বের হয়। যে আপনার অক্টোবরে প্রথমে 2টা বই করি, তারপরে 2টা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই বছরই আমি ওই সীমান্তের উপরে বইটি করি প্রথমবার। তো সীমান্তের উপরে সেই সময় আমি খুব একটু চিন্তা করতেছিলাম যে একটা কি কন্টেন্ট লেখা যায়, যে নর্মাল কন্টেন্ট তো লিখেছি, একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট বা সবার কাছে যায়, এরকম একটা চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা তাই তো, আমার চোখের সামনেই তো কন্টেন্ট ঘুরতেছে, আমি কেন লিখি না। সেই সময় 17 সালের অগাস্টে আপনার রোহিঙ্গাদের ওই যে দমন পীড়ন, ওদের অভিযানটা শুরু হয়, ওরা বাংলাদেশে চলে আসে, তখন আমি ওইটা শুরু করি, সীমান্তের ওপারে বইটা, এবং ওইটা লিখি ওই আগে 4টা এবং ওইটা দিয়ে 5টা বই বের করি ওইবার। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তো ওই 17 থেকে দেখবেন যে 21 পর্যন্ত খুব বেশি সময় না, বা এখন 22-23, 4-5 বছরে আমার 20টি বই বের হয়ে গেছে। বই বের হওয়ার কারণ ছিল যে আমি হাতে অনেকগুলো পাণ্ডুলিপি ছিল, এবং দীর্ঘ 20 বছর আমি এর পিছনে সাধনা করেছি, যে একটা বই না বের হওয়ার পরেও আমি লেখালেখি চালিয়ে গেছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং আমার ডেডিকেশনটাও ওই লেভেলের ছিল, না হলে কখনো সম্ভব না যে আসলে লেখালেখিটা ধরে রাখা। হ্যাঁ, কনসিস্টেন্সিটা
এটা খুবই একটা মানে প্রশংসা করতেই হয় যে 20টা বছর আপনি কোনো বই প্রকাশ না করেও একটা কন্টিনিউ ধারা আপনি রেখেছেন, এবং তারপরে আবার আপনি যখন প্রকাশ করলেন তখন একটানা প্রকাশ করা শুরু করলেন। এটা খুব দারুণ একটা ব্যাপার। রাইট রাইট। এটি আসলে আমি ওই যে সিএতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে, জানেন যেহেতু আমি আগেই বলেছি যে সিএ ডিগ্রিটা আসলে অনেক কঠিন, তো ওইটা নিতে গিয়ে আমি মানে ওর পিছনে ডেডিকেশনটা অনেক বেশি দিতে গিয়ে এই দিকটা একটু পিছিয়ে ছিলাম। যাক, তো এখন তো শেষের দিকে এসে আর কি পোষানো শুরু করেছি আর কি। এখন কন্টিনিউ করছি। এখন তো প্রতি বছরই আপনার দেখছি যে আপনার একাধিক বা অন্তত একটি করে বই প্রকাশিত হচ্ছে, এবং যেগুলো খুব মানে ডিফারেন্ট কন্টেন্ট হচ্ছে। রাইট রাইট। এবং এই তো আপনার ছিল লেখালেখি শুরু করার গল্পটা, এবং এখন পর্যন্ত কোন বইটির মধ্যে সবচেয়ে লেখার পরে সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন? যেটি বেশি সাড়া পেয়েছি সেটা বলবো আমার হিমালয় পেরিয়ে বইটিতে। হিমালয় পেরিয়ে বইটিতে আমি এত বেশি সাড়া পেয়েছি, এটা বইটির 6ষ্ঠ এডিশন শেষ হয়ে গেছে, এখন 7ম এডিশন আসবে। তো আমাদের সিএদের কমিউনিটিতে আমাকে বাই নেমে অনেকে চিনে না, বাট হিমালয় পেরিয়ে নামে চিনে, বইটির নামে চিনে। আচ্ছা আচ্ছা। যে আমাদের সিএ কমিউনিটির ভেতরে এবং ইভেন স্টুডেন্ট বা যারা আছে, ও আচ্ছা আমার নাম বলে হচ্ছে ও হিমালয় পেরিয়ে। তাহলে এটা আমার জন্য মাঝে মাঝে একটু গর্বের বিষয় হয় যে মানুষ যখন আমার প্রোডাক্টের নামে চিনে। আমরা কত কষ্ট করি একটা প্রমোশন বা অনেক ফেসবুকে পোস্ট দেই যে একটা বইটিকে মানুষকে জানানোর জন্য, বাট আমার হিমালয় পেরিয়ে ওই বইটা ওই রকমই হয়ে গেছে যে আমাদের এই সিএদের ভিতরে সবাই জানে, বাই ডিফল্ট একটা হয়ে গেছে। তবে আমার বেশ কয়েকটি বই মোটামুটি ভালো চলেছে, এবং ওই যে সিএ যদি হতে চান ওই বইটিও ছাড়া ফেলছে। যে ভালো নন ফিকশন বই, সুতরাং মোটামুটি অনেক টিপস অনেক কিছু আছে ক্যারিয়ার রিলেটেড, এবং একটা কমপ্লিট যেহেতু প্যাকেজ, সুতরাং এটা সব মানে যারা সিএ হতে চান তাদের জন্য অনেক জরুরি। এবং আপনার তো আরেকটি বই আছে আমার হাতেই দেখতে পাচ্ছেন, নিঃসঙ্গ মোহনায় এই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন। এই বইটিও আরেকটা ভিন্ন প্রেক্ষাপটে লেখা, যেহেতু আমি সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ, আমার বাড়ি সাতক্ষীরাতে, এবং সুন্দরবনের একবারে কোলেই বলতে পারেন 4-5 কিলোমিটারের মধ্যে। তো সেখান থেকে আমি খুব ক্লোজলি দেখেছি যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কিভাবে চেঞ্জ হচ্ছে। এবং আরেকটি চ্যালেঞ্জ এখন আসছে, যেটা আপনারা বিভিন্ন সময় শুনেছেন, যে ক্লাইমেট চেঞ্জ। এবং আপনারা জানেন যে আইলা হয়েছে আমাদের 2009 সালে বাংলাদেশে। তো বাংলাদেশের জীবনযাত্রাও কিন্তু ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের উপকূলীয় এলাকায় গেলে দেখা যায় যে আইলার আগে পরিবেশ ছিল একরকম, আর আইলার পরের পরিবেশ একরকম হয়ে গেছে। যদি আপনি ভাগ করেন, লবণাক্ততা, ফসল হয় না, তারপরে ধরেন আপনার ক্লাইমেট চেঞ্জ কিন্তু ঢাকা শহর থেকে আমরা এখন বুঝতে পারি না, ওসব বুঝতে পারি যদি আপনি অন্যভাবে রিলেট করেন। এই যে দেখেন এখন শীতকাল, শীত নেই, এর কারণ কি? গরমকালে বাংলাদেশে প্রচুর গরম পড়ে। তো এইটা কিন্তু আমার এই বইয়ের কন্টেন্ট এইটা, যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যে তাপমাত্রার যে চেঞ্জ হচ্ছে, আমরা যে গ্রিন হাউস ইফেক্ট বলি, এটার যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জীবনের গল্প নিয়ে, যে তাদের জীবনযাত্রাটা কিভাবে চেঞ্জ হয়েছে, সেইটা নিয়ে আমার এই বইটা নিঃসঙ্গ মোহনায় বেসিক্যালি সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জীবন নিয়ে লেখা, এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে। এবং দেখবেন যে জলবায়ু সম্মেলন কোপেনহেগেনে হয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি হয়, বাট আমরা কিন্তু অত সচেতন না যে জলবায়ু কি হচ্ছে, এটা মানুষ বলতেছে, বাট জলবায়ুর চেঞ্জের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় কিন্তু বাংলাদেশ আর মালদ্বীপ। এটা কিন্তু আমাদের ভিতরে সচেতনতা নাই। বাংলাদেশের ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মালদ্বীপ ছোট একটা দেশ, তাদের জনসংখ্যা কম, মানে কিছুটা কিছু তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, এবং আমার দায়বদ্ধতাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, যার জন্য আপনি দেখবেন এই লাস্ট 2-3 ইয়ার্স দেখেন ঢাকা শহর তাপমাত্রা, আপনি আগে এটা দেখতেন এই 3 বছর যেরকম আপনার মে মাসের থেকে গেলে মে জুনে বাইরে বের হওয়া যায় না, রোদে পা দেওয়া যায় না, জাস্ট 3-4 ডিগ্রি বেড়ে গেছে। আমরা যখন ছোটবেলা থেকে দেখছি, দেখেন আপনি যদি গ্রামে থাকেন, আমি দেখছি তখন আমরা কারেন্টও তো ছিল না, তখন আমরা কিন্তু এমনি নর্মাল থাকতে পারতাম। জ্যৈষ্ঠ মাসে হইলে মানে যে ওই সময়টা মানুষ হয় যে বলতো গ্রামে যেটা কাঁঠাল পাকা গরম, তো ওই সময়টা কিন্তু সবচেয়ে বেশি গরম পড়তো, এই যে মেয়ের শেষের দিকে জুনের দিকে। আর এখন ঢাকা শহরে আপনি দেখবেন যে তাপমাত্রা বাড়তে বাড়তে গত বছর তো 42-43 পর্যন্ত উঠছে, যেটা হচ্ছে কিন্তু মরুভূমির তাপমাত্রা।
তো এর কারণ কিন্তু এই যে আপনার ক্লাইমেট চেঞ্জ অবশ্যই এইটা যে এই চেঞ্জের, এবং আমরা গাছপালা লাগাচ্ছি না, আরো কেটে ফেলছি আমাদের ঘরবাড়ি করার জন্য, পরিবেশ রক্ষা করতে পারছি না সব পারছি না। আমাদের এই যে কলকারখানা ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু, তাহলে যে দেখেন আমরা কিন্তু ইফেক্ট হচ্ছে আস্তে আস্তে, কিন্তু বুঝতে পারছি না। এই লাস্ট 3 ইয়ার্সে এটা হচ্ছে। এর আগে কিন্তু ঢাকা শহরে এত হইতো না, কারণ মোটামুটি নর্মাল হাঁটা চলা গরম ছিল, বাট এখন যেটা অসহ্য হয়ে গেছে। আমি সৌদি আরবে গেলে এরকম গরম দেখি যে গরম বাংলাদেশে। তো বাংলাদেশের গরম আবার এই শেষ বছরে 2023 সালে কিন্তু অনেক বেশি একটা কঠিন, এবং এই গরম আরো খারাপ কেন, বাংলাদেশের তো আপনার এই ঘামে, বাট ওই মরুভূমির দেশগুলোতে কিন্তু ঘামে না, এই হিউমিডিটিটা নাই। আচ্ছা আচ্ছা, ওখানে কিন্তু গরম, আপনার খুব গরম, শরীর পুড়ে যায়, বাট এত লাগে না। বাংলাদেশে ঘাম হওয়ার কারণে অনেক কষ্ট, অস্বস্তি হয়, কষ্ট লাগে। আচ্ছা 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 আচ্ছা, এই মানে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টে লেখা খুব একেবারে মৌলিক একটা কাহিনী। আচ্ছা, আপনার আরেকটি বই মরুর পথে, এই মরুর পথে বইটি আসলে কি নিয়ে লেখা এবং প্রেক্ষাপটটা কেমন ছিল? এই মরুর পথে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব একটি মজার বই। এটা কিন্তু একটা কবিতার বই। আচ্ছা আচ্ছা, এটা কবিতার বই, এবং বইটির নাম আপনি দেখছেন মরুর পথে, নিচে লেখা ট্রেল অফ ডেজার্ট। মানে ওইটারই বাংলা ইংলিশ করা, কবিতাটা বাংলা এবং ইংরেজি করা। এবং এটা আমার আরেকটা, যদিও কবিতার বই, আমার খুব একটা পছন্দের কাজ। এটা হচ্ছে রাসূলের জীবনের উপরে লেখা। রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব চ্যাপ্টার আমি কভার করতে পারি নাই, তবে ওই আমি তো ওখানে ভ্রমণ করেছি, প্লাস পড়েছি অনেক স্টাডি করে, যে ইসলামের উপরে লেখা, যে নবীজির জীবনের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো এইটা বাংলা ইংরেজি করা, এবং প্রথমে আল্লাহর বর্ণনা দিয়ে লেখা একটা চমৎকার কবিতা আছে। আমি যদি 2-4 লাইন একটু পড়ি, আমরা শুনতে চাই অবশ্যই। প্রথম কবিতাটার নাম তুমি রহমান তুমি রহিম, হে রহমান হে রহিম, তুমি অনন্ত তুমি অসীম, তুমি দুলোক ভুলোক সৃষ্টি জগতের মালিক, তুমি পালন কর্তা তুমি খালিক, তুমি করেছো সৃষ্টি অনন্ত আকাশ গ্রহ নক্ষত্র, তুমি মিশে আছো সৃষ্টির গভীরে হৃদয়ের সর্বত্র। এরকম আর কি আল্লাহর বন্দনা দিয়ে শুরু। দেন এরপরে আমি রাসূলের জীবন নিয়ে মোটামুটি শেষ পর্যন্ত বাংলা ইংরেজি 2 ভার্সন করেছি, যাতে এটাও ধরেন ইসলাম তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মানুষ পড়তে পারে। যে দেখবেন যে ইসলামের উপরে নজরুল ইসলামের একটা কাজ ছিল মরু ভাস্কর, ওনার একটা কবিতার বই ছিল কমপ্লিট, সেটার পরে আমি এটা লিখেছি। আমাদের যারা হজ করতে যায়, তো মনে করেন হজের যে রকমগুলো তো যেখানে যেখানে যেতে হয়, মক্কা মদিনায়, তারপরে আমাদের সাহাবীদের, তারপরে উহুদ, বদর, খন্দক, এই সমস্ত জায়গাগুলো, এবং মুজদালিফার যারা হজ করতে যায় তারা জানে। এবং খুব টাচি কিছু কবিতা আছে, এবং যে হাজিরা বা যারা ওইসব হজ বা উমরা যায়, ওগুলোতে গেলে তারা খুব এনজয় করেন আর কি। এবং এই বইটা পড়ে অনেকে, একজন আমার সাথে বলেছেন, আমার মনে হয় এটা আমার লেখক জীবনের একটা অন্যতম প্রাপ্তি। আচ্ছা, পুরস্কার বা হয়তো সাহিত্য পুরস্কার অনেক সময় তো আমরা পাই। এটা যখন একজন ফোন করে বললো যে ভাইয়া আপনার বইটা পড়েছি মরুর পথে, এই কবিতাগুলো পড়ে আমার হৃদয় এত ছুঁয়ে গেছে যে আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি 2 রাকাত, আপনার জন্য শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি। তো বলেন যে এর চেয়ে আর প্রাপ্তি কি হতে পারে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা, যে একজন মানুষ আমার জন্য নামাজ পড়ে স্পেশালি দোয়া করেছে। আমি একটা কবিতা দেখতে পাচ্ছি এখানে, যে ওয়ান ডে ইন উহুদ মাউন্টেন, 2 লাইন শোনাই আমি। ইন দ্য সফট সানি মর্নিং walk back to Uhud slab. In the wonderful glimmers of morning rays, surprising bluish cloudless sky, flickering sun at the foot of hill. Some visitors are in the busy market, some are praying at the graves of martyrs, someone are scattered at the foot of the hills. মানে আপনার বাংলা তো আমরা পড়ি কবিতা, কিন্তু বাংলা এবং ইংরেজির সংমিশ্রণ এবং আপনার যে বর্ণনার যে পদ্ধতি, একজন বাংলাদেশী হিসাবে যে ইংরেজি কবিতা যে আপনি লিখেছেন, এটা আমি শুধুমাত্র এই জন্যই পড়লাম যে কতটা স্মুথ আপনার লেখা।
কতটা সহজ ওইটাই এবং চেষ্টা করেছি সাবলীল আপনার লেখা। যে বাংলার আমি চাই যে আমার লেখালেখির মধ্যে এই মরুর পথে বইটি বোধহয় অনেকের হৃদয়ে নাড়া দিবে এবং এতে কিছু টাচি লাইনও আছে। আমি যদি এতে বলি, আমি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিই, সবাই খুব এনজয় করে। যেমন দুটি লাইন, রাসূলের স্মৃতির স্পর্শ পেতে বেলা বেলায় ঘুরি মরুর পথে। তারপরে আরেকটা জায়গা 4টা লাইন, কত গ্রীষ্ম কত বর্ষা কত মরুঝড় উড়িয়ে নিয়েছে এখানের মাটি, হাজার বছর পরে তারিখ খোঁজে হায় আমি সেই মরুপথে হাঁটি। মানে এইটা এরকম যে ইমোশনটা এরকম যে রাসূলের স্মৃতি, যখন আমি গিয়েছি ওখানে এখানে আমার রাসূল ছিল, এখান দিয়ে হেঁটেছেন, এই বালু, এই এখন তো আর বালু নাই, এখন তো এই পরিবেশটা নাই। আমি যখন তাইফে গিয়েছি সেই গাছের নিচে দাঁড়িয়েছি, তখন মনে হচ্ছে যে এই মাটি দিয়ে কচি কচি পায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন, আমি সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। মানে এই ইমোশনটা আসলে ওই জায়গায় না গেলে এটা বুঝিয়ে বলার মতো না। ওই ইমোশনটা থেকে আমি এই মরুপথে বইটা লিখেছি এবং অনেক স্টাডি করে, যদিও এটি কবিতার বই, তবে অনেকে বলেছে যে কবিতা না নিয়ে আপনি যদি এমনি নর্মাল প্রবন্ধ বা গল্পের আকারে লিখতেন তাহলে আরো সুন্দর হতো। আমি ভবিষ্যতে এটা চেষ্টা করবো আর কি, যে এটা তো কবিতা করে করেছি, কবিতা তো সবকিছু এক্সপ্রেস করা যায় না, আমার অনুভূতিটা তো কবিতার লাইনে হয়তো 2 লাইনে সব ধরা যায় না, যখন এক্সপ্লেনেশনটা সম্ভব না, হয়তো অনুভূতি মানে প্রকাশ সম্ভব। রোহিঙ্গা জীবনের গল্প সীমান্তের উপরে তো আমরা আসলে সবাই জানি যে রোহিঙ্গাদের সাথে কি ঘটেছে। এটা 2017 সালে ওই প্রেক্ষাপটে লেখা, 2018 বইমেলায় আসে। ওই ঘটনাটা ঘটেছিল 2017 সালের অগাস্টের দিকে। তো আমি এই বইটি লিখি 2017 ডিসেম্বরে। আচ্ছা। তো তখন পত্র পত্রিকা, ইন্টারনেট, সব জায়গায় যে বিভিন্ন রোহিঙ্গাদের নিয়ে আমাদের একটা বড় ইস্যু ছিল এবং আমরা বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তো সেই সমস্ত ঘটনা নিয়ে ছিল এবং ওখানে আমি মূল সত্য ঘটনা নিয়ে লেখা কাহিনীটি। তো ওখান থেকে হচ্ছে পত্রিকা থেকে, বিশেষ করে আমাদের প্রথম আলো, আমি প্রথম আলো পড়ি, তো প্রতিদিন একটা প্রতিবেদন দিত। তো সেই কাটিং দেখে দেখে আমি লাস্ট 2-3 মান্থের কাটিং নিয়ে লিখেছি এবং বইটি, এই বইটি লিখতে গিয়ে আমার এত বড় একটা রিসার্চ ফাইল আছে। তো এটি নিয়ে তাদের পিছনের হিস্টোরি কিভাবে আসলো, তাদের 2000 বছরের হিস্টোরি আমি এখানে তুলে ধরেছি। যে তাদেরকে, রোহিঙ্গাদেরকে যে আমরা দোষারোপ করি যে আসলে ওরা অনেক খারাপ কাজ করে, অনেক বোমাবাজি করে বা মাদকের সাথে বিভিন্ন জড়িত, তো এই বিষয়ে যে তারা আসলে কতটা দায়ী, এই নিয়ে আমি রিসার্চ করেছি। যে রিসার্চ করে আমার তথ্যপত্র ভিত্তিক এখানে লেখা আছে, এই বিষয়গুলো আছে। পরবর্তীতে আবার বাংলাদেশে যখন আসে, আমাদের একটা কমিশনও গঠন করা হয়েছিল তখন জাতিসংঘ থেকে, আনান কমিশন নাম দিয়েছিল ওইটা। তো ওই কমিশনও কিন্তু রাখাইনে ওখানে গিয়ে রিপোর্ট করেছিল। তো সেটার আছে, তো যে ওরা কি বলেছিল সেই সমস্ত গল্পের ভিত্তিতে, প্লাস এটা একটা, আমি কিন্তু গল্পের ভিতরে আমি ইতিহাসটা দিয়েছি, বাট উপন্যাস আকারে খুব টাচি গল্প ছিল। বেসিক্যালি 2টা সাইড ছিল এটাতে। তো একটা সাইডের আমি বই লেখার পরে পরবর্তীতে আমারও বেশ ভালো লেগেছে, একটা গল্প ছিল, আমরা যেটা পুলিৎজার পুরস্কার পেয়েছে একটা ছবি আমাদের বাংলাদেশের, পনির হোসেনের তোলা ছবি, যেটা বোধহয় জানুয়ারি বা ফেব্রুয়ারি 18 দিকে পুরস্কারটা ঘোষণা হয়। আমার বই বের হয়েছে ডিসেম্বরে। তো মজার ব্যাপার হচ্ছে আমার যে নায়িকা, ওনার ওই ছবিটাই হচ্ছে ওই পুরস্কারটা জিতেছে। তো আপনারা অনেকে হয়তো দেখেছেন যে একটা মহিলা তার হাতের ভিতরে 6 মাসের বাচ্চা আনতে আনতে হেঁটে আস্তে আস্তে এখানে এসে মুখের কাছে তুলে দেখে যে বাচ্চাটা মারা গেছে। খুবই প্যাথেটিক একটা ঘটনা ছিল। ওইটি হচ্ছে আমার বইয়ের একটি নায়িকা। আর একটা নায়ক ছিল, তা আমি শুধু নামটি চেঞ্জ করে দিয়েছি, ওদের মূল নামটা রাখিনি। আর একটা ঘটনাটা ঠিক একই রকম ছিল, যার হচ্ছে ফ্যামিলির বাচ্চাদেরকে তার চোখের সামনে পুড়িয়ে মেরে ফেলে, ইভেন সে লাশটাও নিয়ে আসতে পারে নাই, এমন একটি প্যাথেটিক ঘটনা। এইটা নিয়ে হচ্ছে সীমান্তের উপরে বইটি লেখা। তো এই বইটি লিখতে গিয়ে আমি আসলে খুবই ইমোশনের শিকার হয়েছে। যে যখন চিন্তা করেছি বইটির ভূমিকাতে, আমি বলেছি যদি আমাদের জন্ম আজকে বাংলাদেশের না হয়ে হয়তো রাখাইনি হতো, তাহলে তো আমাদের কিছু করার থাকতো না। জন্মের উপরে তো আসলে কারোর কোনো হাত নেই, তাই না? ধরেন আমি বাঙালি না হয়ে আজকে যদি আমি রোহিঙ্গা হইতাম, কারণ অসম্ভব কিছু হতো না, তাহলে কোথায় আশ্রয় হতো? ওদের মতো এসে ভিন দেশের আশ্রয় শিবিরে
এই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় হতো। তো ওইটি আমি বলেছি যে যদি জন্মের উপরে তো কারো হাত নেই, তো নিজেকে একবার একটু চিন্তা করে ভাবুন যে আপনি যদি ওদের জায়গায় আপনি হতেন, আপনার চোখের সামনে যদি সবকিছু এরকম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, তো তাহলে কেমন হতো জীবনটা, ওইটা নিয়ে আসার আমি চেষ্টা করেছি আর কি। খুবই হৃদয়স্পর্শী ঘটনা, রাইট। এবং সেটার উপর বেস করে আসলে গল্প লেখা খুব কঠিন বিষয়। আপনি এখানে মানে তথ্যপত্র কেমন দিয়েছেন? তথ্যপত্র ওইটাই বললাম, তথ্যপত্র অনেক দিয়েছি। এখানে আমার রিসার্চ ফাইলটাই ছিল অনেক বড়, যে আমি প্রতিটা এবং পত্রিকা, ইন্টারনেট, বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো বেশ ভালোই পরিশ্রম করতে হয়েছে বইটি লিখতে গিয়ে। এবং সবচেয়ে আরেকটা এর বইয়ের পিছনের ব্যাকগ্রাউন্ডের আরেকটা ঘটনা, যে আমি এই বইটি লিখতে গিয়ে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, এবং বইটির রিভিউ দিয়েছিলেন ওই সময় আমাদের বজলুর রাহান নামের একজন সিনিয়র সাংবাদিক। উনি বইটির নাম দিয়েছিলেন একটি মানবিক উপন্যাস। উনি রিভিউতে বলেছিলেন যে রোহিঙ্গা সীমান্তের উপরে বইটি একটি মানবিক উপন্যাস। তো আসলেই মানবিক উপন্যাস, এবং এই বইয়ের শেষ 4টি অধ্যায় যদি আপনি পড়েন, মুসলিম হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে আপনার চোখ দিয়ে পানি ঝরবে, যে এত কষ্ট এবং যে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এবং আমি বেসিক্যালি এই বইটা লেখার 15 দিন পর্যন্ত আমি আগুনের ট্রমায় ছিলাম, যে এই বইটির শেষ দৃশ্য হচ্ছে যে নায়কের সামনে তার ছেলে, মেয়ে এবং স্ত্রী, ছোট একটা বাচ্চা নিয়ে সে পালিয়ে চলে আসে, 3 জনকে আগুনে পুড়ে মারে সে আগুনে। এবং পরে রাতের আধারে সে যায় গিয়ে লাশগুলো শুধু বের করার জন্য, তখনও তারা গুলি করে নিয়ে আসতে পারে না। তো এই দৃশ্য কল্পনা করে আমি লেখার পরেও 15 দিন ট্রমায় ছিলাম। ঘুমাইলে দেখতাম যে আগুন জ্বলতেছে, কে রে, হায় রে, আমার ঘরে কি আগুন লেগে গেল নাকি, এরকম হইতো। এবং ধরেন ঢাকা শহরে আমরা ফ্ল্যাটে থাকি, তখন থেকে আমার একটা জিনিস মনে হয়েছিল, ধরেন এই আপনি যে ফ্ল্যাটটাতে থাকেন, এটা ধরেন সব গেট বন্ধ, যদি হঠাৎ খুব আগুন লেগে যায়, কোন দিয়ে, আমাদের এক্সিট ডোর নেই কিন্তু, আমি কিন্তু ওইটা ঘুমের মধ্যে দেখতাম যে আগুন লেগে গেছে, আমি আর বেরোতে পারছি না, মানে এরকম একটা ট্রমার মধ্যে ছিলাম। অর্থাৎ আপনি পুরো গল্পের মধ্যে ঢুকে চলে গেছেন, গল্পের চরিত্রের এত ডিপে ঢুকে গিয়েছিলাম যে নিজেকেই ওইরকম জায়গায় মনে হতো। কঠিন একটা বিষয় আসলে। এই যে এইভাবে মানে একজন লেখক কিন্তু মানে গল্পের মধ্যে ঢুকে যান, না হলে কিন্তু তার যে সে যেভাবে জীবনটাকে তুলে ধরে, ঠিক আছে, সেটা কিন্তু আসলে সেই অনুভূতিটাকে তুলে ধরা সম্ভব না। রাইট। খুবই ভালো লাগলো। আমি নিজে তো এই বইটা অবশ্যই পড়বো, এটা আমার অবশ্যই আমি বইটি পড়বো। এবং এই বইটি সম্পর্কে আরেকটু কথা একটু বলি। এই বইটি আমি পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ করি। ওই বইটির নাম হচ্ছে বিয়ন্ড দ্য বর্ডার। যেহেতু এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট, আমি চাইছি যে মুসলমানদের উপরের এই অত্যাচারটা একটু সারা বিশ্বের উপরে বিশ্ববাসী জানুক, যার জন্য ইংলিশে করে ওই বইটি, তাও 2 এডিশন গেছে। এবং অনেক বাংলাদেশের যারা বিদেশিরাই বেসিক্যালি ওই বইটি নিয়েছে, যারা এমবেসি বা বিভিন্ন জায়গার লোকজন, তারা ওই বইটি নিয়েছে। ওই বইটির নাম সেম প্রচ্ছদে বইটির নাম হচ্ছে বিয়ন্ড দ্য বর্ডার, ইংলিশে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বইটি নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত আমার কাছে মনে হয় আর কি। কারণ বইটির যে বাস্তব ঘটনার যে একটা গল্পের মাধ্যমে নির্মাণ, সেই নির্মাণটা মানুষের কাছে আরো বেশি পৌঁছানো উচিত। রাইট। আশা করি আজকে আমরা কিছু হলে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ যে আপনি আসলে এত দারুণ একটি কন্টেন্ট লিখেছেন। এজন্য ভাইয়া, যেহেতু আপনি লেখালেখি করছেন বেশ অনেকদিন হলো, নিজে একজন বড় একজন পাঠক, প্রচুর পড়েছেন জীবনে, তো বর্তমানে দেখবেন কি একটা কথা বেশ প্রচলন আছে যে এখন হয়তো মানুষ খুব একটা বই টই পড়ে না, বই পড়ার খুব একটা চর্চা নেই, ঠিক আছে? তো এইরকম একটা আলাপ হয়ে থাকে চারপাশে, আপনি হয়তো দেখেছেন বা আপনি হয়তো কখনো কখনো এই আলাপে অংশগ্রহণ করেছেন। আপনার কাছে আসলে ঠিক কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? ঠিকই বলেছেন। আমি আসলে লেখক পরিচয় দেওয়ার আগে আমি একজন পাঠক। আমি প্রতি বছর কমপক্ষে 1 থেকে 150 বই পড়ি। আচ্ছা। এবং মেলা থেকে কালেক্ট করি আরো বেশি। তো আমার কাছে যেটা মনে হয় যে একটু গ্যাপ আছে আমাদের। আমি একটা অনলাইনের গ্রুপ চালাই, আমার এটার নাম বই ভিলেজ। তো ওখানে আমি যেটা দেখেছি, বাংলাদেশের আসলে যাদের বই পড়ার আগ্রহ আছে ওদের কাছে টাকা নাই আর সংযোগ নাই, আর যাদের কাছে টাকা আছে বা আছে তাদের সময় নেই। তো আমি বেসিক্যালি এখন বই পড়ে আমি যেটা দেখি 7-8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেমেয়েরা যাদের কাছে টাকা নেই, দেখবেন যে অনলাইনের গ্রুপগুলোতে এরা খুব অ্যাক্টিভ, যে শুধু 1-2টা পোস্ট বা মডারেটর হয়ে এরা বই নেওয়ার জন্য 1 মাস কাজ করে।
তো এইটা আমার কাছে অসাধারণ একটা ফিলিংস বলে মনে হয়। এই জায়গায় মনে হয় আমাদের একটু সেতু বন্ধন করা দরকার। যে ধরেন একটা আসলে ঠিক একটা 8, 9 বা 9, 10 এর যারা পড়ে ওদের কাছে কিন্তু টাকা নেই। চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারেন সারা বছর সারা মাস মডারেটর করে সে একটা বই পড়ার আশায়, একটা গিফট পাওয়ার আশায়, তাহলে কতটুকু ডেডিকেটেড সে বই পড়ার প্রতি। তো যদিও আমরা মনে করি আচ্ছা অনলাইনে বই গিফট দেওয়া হচ্ছে ওদেরকে, লেখকরা অনেক লেখকরা আমরা ইতিবাচক ভাবে নিই, কিন্তু আপনি যদি এদিকে দেখেন ওর কাছে টাকা নেই বিধায় কিন্তু সে শ্রম দিয়ে কষ্ট করে কিন্তু নিচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে আমাদের এই জায়গায় একটা গ্যাপ আছে, আমরা হয়তো ওদের কাছে পৌঁছতে পারছি না। যে এই পৌঁছতে না পারার গ্যাপটা, আর মনে করেন ধরেন আপনি বা আমি চাকরিজীবী বা বিভিন্ন কাজ করি, আমাদের কিন্তু অত সময় নেই। আমরা একটা করছি হয়তো গাড়িতে যেতে পড়ছি, একটা আলাদা অলস সময় কিন্তু ওদের হাতে আছে। এই একটা বিষয়। আর যে প্রশ্নটা আপনি করেছেন পুরোপুরি আমি একমত না যে সবাই পড়ছে না, তবে কিছুটা অভ্যাস বোধহয় বিচ্যুত হয়ে যাচ্ছে। যে আমাদের এই ইন্টারনেটের যুগে আমরা সব মোবাইল হাতে চলে এসেছে। আগে যেটা আমরা একা হলে দেখতাম যে একটু বই পড়তাম, বই পড়ে এর ভিতরে ফিলিংসটা নিতাম। এখন দেখা যাচ্ছে যে আপনি মাঝে মাঝে এরকম চিত্র নেটেও দেখবেন 5-7 জন বন্ধু ওয়ালের উপরে বসে আছে, প্রত্যেকের হাতে মোবাইল। আবার অনেক ফাংশনে গিয়েও দেখবেন, আমরা নিজেরাও করি মিটিং এ, সবাই দেখবেন যে হোয়াটসঅ্যাপে কেউ ফেসবুকে মেসেজ দিচ্ছে। আসি বাস্তবে, অথচ আসি অন্য জগতে। তো ভার্চুয়ালি আমরা চলে গেছি কিন্তু অন্য জায়গায়। এই জায়গায় কিন্তু যদি এই সুযোগটা না থাকতো তাহলে মানুষ কিন্তু বই পড়তো। তো এই জায়গায় কিন্তু আমাদের ওই জায়গাটা চলে গেছে একটু। আমার মনে হয় যে কিছু হইলেও মানুষ তারপরে এখন ভার্চুয়ালি একটু ভিডিও বা অন্য কিছু দেখার প্রতি আগ্রহ বেশি। আচ্ছা, মোবাইল খুললেই দেখবেন এগুলো চলে আসে, মানে মাধ্যম বৃদ্ধি। এবং আপনি বইয়ের নিয়ে পোস্ট দিবেন, কেন জানি রিস্ক কমে যায়। বাট ভিডিও দিবেন, একটা অন্য ফানি কন্টেন্ট দিবেন, যে মানে বারবার আপনি মোবাইল খুললে সামনে চলে আসছে। মানুষের মধ্যে হচ্ছে বিনোদন পিপাসাটা বেশি হয়ে গেছে। বিনোদন বলতে মানে হাস্যরস জাতীয় বিনোদন আর কি। মানে আমাদের ছোটবেলায় যেমন ছিল যে বই বা অন্যান্য খেলাধুলা ছাড়া, দেখুন এই জন্য খেলাধুলাও কিন্তু কমে গেছে। যে এবং এইটার ফলে কিন্তু আমাদের ইন্টারনেট এটা আসক্তিটা আসলে মাদকের পর্যায়ে পৌঁছে গেছে। যে আপনি চিন্তা করতে পারেন কিনা যে এখন আপনি নিজেই কি একদিন ফেসবুক ছাড়া থাকতে পারবেন? না, সম্ভবই না। তো এই জায়গায় কিন্তু ওরাও পৌঁছে গেছে। যে আপনি ধরেন আমরা হয়তো ফেসবুকটা কিন্তু কাজে হয়তো ব্যবহার করি। আপনি দেখবেন যে এই আমাদের সাক্ষাৎকার আমরা যেটা দিচ্ছি, আমরা কথা বলছি, এটা হয়তো ফেসবুকে পোস্ট দিলেন, অনেক লেখকরা পাঠকরা দেখলো। তো এটা হয়তো ডিপেন্ড করে যে কে কোন ভাবে ব্যবহার করছে। কিন্তু একটা বাচ্চা, যে উঠতি বাচ্চা, যার হাতে কেবল ফোন আপনি দিলেন, ও কিন্তু এই জাজমেন্ট পাওয়ার নাই। ও কিন্তু ওর মতো আগে তো জানবে, ও তো ওর কাছে একটা নতুন জগৎ। তো এই জায়গায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয়। একদম সেটাই আমার কাছে তাই মনে হচ্ছে। আর বিনোদনের মাধ্যম বৃদ্ধি পেয়েছে যেহেতু, সেহেতু মানে মানুষ যেহেতু আগে বিনোদনের মতো কম ছিল, বইটি পড়ার সুযোগ হতো, খেলাধুলার ব্যাপারটা ছিল, সেটা কমে গেছে হয়তো। আমার কাছেও তাই মনে হয়। এবং এটা আমরা প্রত্যেকটা সাথে এই আলাপটা রাখছি এই জন্য, কারণ আমার হচ্ছে বই নিয়ে লেখকদের, যে বই পড়া নিয়ে লেখকদের ভাবনা, এটা মানুষের কাছে ছড়ানো বেশি থাকে এবং পাঠকরা দেখুক, এটা তাদের কাছে ছড়াক। আপনার কাছে কি মনে হয়? না, রাইট, ডেফিনেটলি। বই তো আসলে আমরা ফেসবুক বা অন্যান্য জায়গায় অন্যান্য মাধ্যমে যেভাবে ব্যস্ত থাকি, আসলে কিন্তু একটা বইয়ের ভিতরে আপনি যখন ঢোকার ফলে আমি যেটা বলছিলাম যে আমার এই সীমান্তের উপরে বইটিতে পড়লে আপনি ঢুকলে আপনার মনে হবে আপনি ওই রাস্তা দিয়ে হাঁটছেন। বর্ণনাটা আপনি চোখের সামনে দেখতে পাবেন, আপনাকে আপনার মেমোরিকে যে ভিজুয়ালাইজ করতে পারছে, আপনার কল্পনা শক্তি। একটা বইয়ের একটা লাইন কিন্তু এক একজনকে এক একভাবে ভাবায়। আপনাকে একভাবে ভাবাবে, আমাকে আরেকভাবে ভাবাবে, আরেকজনকে অন্যভাবে ভাবাবে। তো এইটা কিন্তু বইয়ের ক্ষেত্রেই সম্ভব। এবং মানুষ বইতে কেন আপনি মজা পান, যখন আপনি বইটা পড়েন, বইয়ের ভিতরে কিন্তু আপনার থিঙ্কিং যে পাওয়ার, আপনি কিন্তু ওই কল্পনার জগতে ঘুরতে থাকেন, যার জন্য কিন্তু আপনার ভিতরে একটা ক্রিয়েটিভিটি এবং গঠনমূলক অনেক জিনিস তৈরি হয়। এবং মানুষের ভিতরের যে পাওয়ার, আমি আমার আরেকটা গল্প বলতে পারি যে বই পড়লে কি উপকার হয়। আমি ছোটবেলায় আমি একটু আগে বলেছি প্রচুর বই পড়েছি, তবে আমার ভিতরের যে হার না মানা মানসিকতাটা তৈরি হয়েছে মাসুদ রানার সিরিজ পড়ে। মাসুদ রানা পড়েছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। মাসুদ রানার যে ক্যারেক্টার, আমার ভিতরে, আমি মনে হয় সিএ পাস করেছি এই ক্যারেক্টারের জন্যই। আমার মনে হয় ক্যারেক্টার অনেক খারাপ দিক মানুষে করে, কিন্তু আমার ভিতরে ছিল যে জীবনে কোনোদিন হার মানা যাবে না। মাসুদ রানা ক্যারেক্টারটা এরকম। দেখবেন যে মৃত্যুর মুখে দাঁড়িয়েছে, পিস্তল গুলি করছে, 99.99% কোনো সম্ভাবনা নেই যেখান থেকে বেঁচে ফেরার। সেখান থেকে
সে বেঁচে ফেলে, যদিও এটা গল্প কাহিনী, কিন্তু দেখেন এটার ভিতরে কিন্তু একটা চারিত্রিক দৃঢ়তা দিয়েছে। ওইটা পড়তে পড়তে কেন জানি আমার নিজের ভেতরে চলে এসেছে যে ও আমাকে নিজে মনে হচ্ছে যে না, কোনো কাজ হারবো মানে জীবনের কাছে হেরে যাবো, এটা হবে না, আমি জীবনের কাছে হারতে চাই না। তাহলে দেখেন এই বই কিন্তু আমাকে চরিত্রকে দৃঢ় করে দিয়েছে। তো একটা ভালো বই পড়লে কিন্তু আপনাকে এরকম ভিজুয়ালাইজ করে আপনি ওই বইটা থেকে যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার চরিত্রকে একটা দৃঢ় ভিত্তির উপরে সমৃদ্ধির দিকে, আপনার চিন্তা চেতনার দিকে যাইতে পারবেন। এবং দেখেন যে যারা খুব ভালো অনেক প্রচুর বই পড়ে, এরা কিন্তু খুব খারাপ কাজ করতে সহজে পারে না, চাইলেও পারে না, কারণ তার যে বিবেক, তার যে চিন্তা চেতনাটাকে স্প্রেড হয়ে গিয়েছে। এটা যারা কম পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এই জন্য বলবো কি, বই পড়েন, নিজের ভিতরটাকে আলোকিত করেন, আলোকিত মানুষ হন। একদম 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 খুবই ভালো বলেছেন। এবং আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনি খুব বই পড়ার মাধ্যমে শিখলে কি হয়, এই যে ব্যাপারটা বলেন, এটা আমার মনে হয় যে আরো বেশি বেশি অভিভাবকদের কাছে ছড়ানো দরকার। কারণ বর্তমানে অভিভাবকদের একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, কারণ অভিভাবকদের দিয়েই কিন্তু সন্তানের জীবনের শুরুটা হয়, সূত্রপাতটা হয়। সুতরাং তাদের অনেক বড় জায়গা, দায়িত্বের জায়গা রয়েছে। এবং এখানে আমাদের একটা নেগেটিভ ধারণা আছে। নেগেটিভ ধারণাটা কেমন, যদি আমার কোনো একটা ছেলে বা মেয়ে একটা গল্পের বই পড়ে, এই তুই এই বয়সে গল্পের বই পড়তেছিস, তাকে কিন্তু হাতে মোবাইল দিবে, আচ্ছা তুমি এখন মোবাইল দেখো, আমি একটু কাজ করে নিই, কিন্তু বই দিবে না। বই দিলে কিন্তু আচ্ছা, বই দিলে ধারণা হচ্ছে একটা নভেল পড়ছে, ও কিন্তু এটা শিখে ফেলবে, ওটা শিখে ফেলবে, খারাপ হয়ে যাবে। এইটি হচ্ছে আমাদের মানে খারাপ ধারণা। আমি ভালোটাও তো শিখতে পারে, ভালোটাও শিখতে পারে, এবং ভালো মন্দ দুটোই যখন আপনি পড়বেন, দুটোই যখন আপনি জানবেন, তখন কিন্তু আপনি জাজ করতে পারবেন। আরেকটা জিনিস কিন্তু আমার মনে হয়, আপনি যদি দেখেন, আপনি কি খারাপ বন্ধু বান্ধবের সাথে অনেক মিশছেন, আপনি কি খারাপ হয়ে গেছেন? না, বরং আমার মনে হয় যে ভালো এই জিনিসগুলো আমরা খারাপ বন্ধু বান্ধব থেকে শিখছি। ও আচ্ছা, ওইটা করে, এটা কিন্তু খারাপ কাজ, এটা করা যাবে না, এই সচেতনতা কিন্তু গড়ে উঠেছে। তো বই, ভালো মন্দ দুইটা বই পড়লে ও তার কিন্তু এই চিন্তার জগৎটা যখন সে জেনে ফেলে, বুঝতে পারবে, ডিফারেন্টটা বুঝতে পারবে। তো এই জায়গায় আমরা গার্ডিয়ানরা কি করি, যে আমরা এই জায়গায় ওদেরকে উৎসাহ না দিয়ে ওদেরকে বরং পড়তে নিষেধ করি। এবং দেখেন আমাদের প্রত্যেকের গল্পটাই কিন্তু, আমি 6 থেকে পড়ছি, সবাই বলবে যে ভাই বইটা নিয়ে আমার একাডেমির বইয়ের তলায় চুরি করে করে পড়েছি। আমারও স্টার্ট হয়েছে সেভাবে। দেখবেন প্রত্যেকের, আপনি এখন এই লেখক, যত লেখক আছে সবাইকে আপনি জিজ্ঞেস করেন আমার প্রথম বই পড়ার অভিজ্ঞতা কি, সবাই বলবে আমি চুরি করে পড়েছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সমাজে আমাদের ওই বইয়ের উপরে নেগেটিভ ধারণা আছে, এই ধারণাটাই তুলে ফেলতে হবে। যদি আপনি এই ধারণা তুলে ফেলতে পারেন যে না ভাই বই পড়ুক, ও যা পড়ে পড়ুক, পড়তে দেন, দরকার হলে প্রয়োজনে আপনি কি বই পড়ছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি বাসায় ভালো ভালো বই রাখেন, যে তাহলে আপনার যে বই দেখবে আপনার সন্তান ওই বই পড়বে, আপনি নিজেই কিন্তু তার অগোচরেই গাইড করে ফেলতে পারেন। বাসাটাকে লাইব্রেরি বানায় রাখেন, ওখানে এটা দেন যে আমি খারাপ বই পড়তে সেটা পাবেই না। তাহলে দেখবেন যে 10টা ভালো বই পড়লে হয়তো বন্ধু বান্ধব বা অন্য জায়গা থেকে সে একটা কালেক্ট করলো খারাপ বই, পড়ুক না, 10টার জায়গায় সে একটা হয়তো চুপি চুপি পড়বে, পড়ে কিন্তু সে কিন্তু তখন রিলেট করতে পারবে ভালো মন্দের যে ডিফারেন্ট। কিন্তু আমরা তো কোনোটাই পড়তে দিই না ভাই, যে না বই পড়া মানে তুই একাডেমিক পড়া বাদ দিয়ে এটা কেন পড়ছিস। কিন্তু ওই ছেলেটার বা মেয়েটার যে একটু মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার আছে, এটা কিন্তু আমরা বইতে না দিয়ে মোবাইলে দিচ্ছি, টিভিতে দিচ্ছি, কার্টুনে দিচ্ছি। সঠিক। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অবক্ষয়ের জায়গা। এবং বই পড়লে তো আসলে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে অনেক সাপোর্ট আসে। অবশ্যই সাপোর্ট আসে, শব্দ ভান্ডার বৃদ্ধি পায়, বাক্য গঠন থেকে শুরু করে আপনার অনেক কিছুর ক্ষেত্রেই। যেমন ধরেন এখন এই যে আপনার সৃজনশীল পদ্ধতি আসছে, তাকে একটা লিখতে দিতে হবে, সে যদি নতুন নতুন ল্যাঙ্গুয়েজ না জানে কিভাবে লিখবে, বা স্টোরি না জানে তাহলে কিভাবে লিখবে, তার যদি ইমাজিনেশন পাওয়ার না থাকে তাহলে কিভাবে লিখবে। আমি এটা নিয়ে আরেকটা গল্প বলতে পারি। আমার ছেলে, বুঝছেন, ও কিন্তু যেহেতু আমি বই পড়ি তাকে এনকারেজ করি, ও 6-এ পড়ে, বাট ওকে আপনি একটা থিম দিবেন, আচ্ছা বললাম যে ভাই এখানে 2টা বানর আছে, একটা গাছ আছে, বা 2টা একটা থিঙ্কিং দিলাম, তুমি একটা গল্প বলো, যে কোনো একটা দিবেন, ও দেখবেন বানায় বানায় একটা বলছে। তো ওর সাথে আমি এইভাবে খেলা করি যে ভাই তোমাকে আমি একটা 3টা ক্লু দিলাম, বাবু তুমি এটা বলো তো, দেখবেন যে ওকে সুন্দর আমার সাথে প্রথমত পারতো না, তারপর ওর চিন্তার শক্তিটা আস্তে 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 বাড়তেছে। তো যেমন ওইটা বলতে পারতেছে, যদি বই পড়ে ওইটা কিন্তু সে সুন্দর ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে। তো এই জিনিসটা আমরা আসলে আমাদের প্যারেন্টিংতে বোধহয় একটু গ্যাপ আছে। এবং আমার মনে হয় যে আসলে শুধুমাত্র পরিবারের দিকটাও না, পরিবারের দিকটা আছে, আমাদের সমাজের প্রতিটি স্তরে বই পড়া বিষয়টা নিয়ে কাজ করা উচিত। আসলে সমাজকে বিকাশ করতে হলে, রাষ্ট্রকে গঠন করতে হলে বই পড়ার কোনো বিকল্প আলটিমেটলি নেই এবং সম্ভবও না।
কারণ এটাই আসলে আমাদের মনন আছে, যারাই আজকে সমাজ পরিচালনা করছে, রাষ্ট্র ব্যবস্থা, তারা দেখবেন তাদের মূল হচ্ছে গিয়ে পড়াশোনা। তার মানে পড়াশোনার মূল জায়গা তো বই পড়া। তার মানে বই পড়ার আসলে কোনো বিকল্প হয় না। আমরা আসলে এই বই নিয়ে কাজ করি এই জিনিসটা ছড়াতে। এই মূল এইটা হচ্ছে আমাদের বেসমেন্ট, যে বাংলাদেশ বুক অ্যাসোসিয়েশন কি চায়। বাংলাদেশ বুক অ্যাসোসিয়েশন এটাই চায় যে মানুষ আসলে বই পড়ুক, বইয়ের সম্পর্কে আরো বেশি করে জানুক। এটাই আর কি, এটাই হচ্ছে আমাদের আসলে মোটো হওয়া উচিত। দেখবেন যে আপনার স্কুল, কলেজ, অফিস বা বিভিন্ন, দেখবেন যে এখন অনেক বিভিন্ন দেশে ভালো কাজ হয়েছে, আমাদের দেশে হচ্ছে রাস্তায় রোড শো, বুক, তারপরে আপনার বাসে, ট্রেনে বা ধরেন হাসপাতালে মানুষ বসে আছে, সব জায়গায় যদি এরকম বই পড়ার ব্যবস্থা থাকে অনেক অলস জায়গায়, এবং আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে আমার মনে হয় এটা কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। কারণ দু চারটা সংগঠন মিলে আসলে বড় পরিবর্তন ধরে রাখতে পারবে না, হয়তো শুরু করবে কিন্তু ধরে রাখা সম্ভব না। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ন্ত্রণ করা উচিত, যেহেতু আমরা রাষ্ট্রের অংশ, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের মানে যে যতগুলো অধিকার আছে তার মধ্যে একটা বই পড়ার এই একটা অধিকার রাখা উচিত, এবং এটাকে এইভাবে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ রাষ্ট্র চাইলে পরিপূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা 2, 4, 5, 10 সংগঠনের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এবং একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে এটা আনা উচিত। যেমন আমাদের স্কুল আছে, কলেজ আছে, সরকারি, এরকম সরকারের পক্ষ থেকে আমাদের লাইব্রেরি, ছোট ছোট ক্ষুদ্র সব জায়গায় লাইব্রেরি থাকা উচিত। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে তাই মনে হয়। ওই যেটা আমরা দুই একটা সংগঠনের কথা যেটা বলছিলেন, আমরা খুব আগ্রহ নিয়ে করি, হয়তো অনেকে চাঁদা টাদা তুলে বিভিন্ন জায়গায় ডোনেশন এইভাবে ধরে রাখ, কতটুকু রাখবেন? বাংলাদেশ দেশ, হয়তো দুই একটা জায়গায় ছোট জায়গায় করলেন, করে পরবর্তীতে হারিয়ে গেলেন। তো এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আসলে মেন দরকার, যেগুলো ভালো একটা গাইডলাইন দিয়ে সুন্দর করে যদি একটা পলিসি তৈরি করে আমরা সব জায়গায় বইকে ছড়িয়ে দিতে পারি, দেখবেন যে ওই সমস্ত আড্ডা বা নেট আসক্তি কমায় স্কুলগুলোতে দেশ এগিয়ে যাবে। যে মাদকাসক্তির কথা বলি, এই যে এইটা সেটা যত মানে বাজে দিক আছে এগুলো কথা বলি, এগুলো তখন এত আলাপে আসবে না। তখন দেখবেন অটোমেটিক্যালি সোসাইটি গড়ে। কারণ আমাদের মনস্তত্ত্বের যে বিকাশ হচ্ছে কিসের মাধ্যমে? ভালো জিনিসের মাধ্যমে। ভালো জিনিসের মাধ্যমে বিকাশ হওয়ার মানে হচ্ছে কি আলটিমেটলি সোসাইটিটা পরিবর্তন হয় এবং বড় ভাবে পরিবর্তন হয়। একটা স্ট্র্যাটেজিক ওয়েতে দেখবেন যে দেশে এগিয়ে যাবে, কিন্তু এই কাজগুলো হচ্ছে না। এই জন্য আফসোস হয়। তবুও আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি। আপনারা লেখকরা আছেন, লিখছেন, ভালো ভালো মেসেজ দিচ্ছেন লেখার মধ্যে। এই লেখাগুলোকে ছড়া দেওয়ার জন্য, এই আলোচনাগুলো ছড়া দেওয়ার জন্যই আসলে আমাদের এই আয়োজনগুলো হয়। আর এই যে আজকে আমাদের আয়োজনে আসলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা সময় করে আমাকে এত সময় দিলেন এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুন্দর একটা আলোচনা হলো। এই আর্কাইভগুলো থাকবে আজ থেকে। আপনার 20, 30, 50 বছর পর পাঠকরা এসে আপনার এই আলোচনাগুলো খুঁজবে, তারা দেখতে হবে যে তাদের প্রিয় লেখক একসময় এই কথাগুলো বলেছিলেন, এবং এটাই আমাদের দায়িত্ব মনে করি। এটা জানা ছিল না যে এই আর্কাইভগুলো থেকে যাবে। এটা অনেক সুন্দর ব্যাপার, অনেক সুন্দর ব্যাপার অবশ্যই। আর অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজুন। আসসালামু আলাইকুম।